মধ্যপ্রাচ্য এখন এমন একটি অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে একটি ছোট আঘাতও ভয়াবহ বিস্ফোরণে রূপ নিতে পারে। পরিস্থিতিটা অনেকটা এমন একটা আগ্নেয়গিরি যেটা ভেতরে ভেতরে ফুটছে, শুধু ফেটে পড়ার অপেক্ষা। এই প্রেক্ষাপটে যদি ইরানে কোনো সামরিক হামলা হয় তাহলে সেটাকে শুধু একটি দেশের উপর আক্রমণ হিসেবে দেখা যাবে না। ইরানে হামলা মানে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের অ্যালার্ম বেজে ওঠা। ইরান এই ব্যাপারে একদম পরিষ্কার অবস্থান নিয়েছে। দেশটির শীর্ষ নেতারা বারবার বলেছেন সীমা পেরোলে পাল্টা জবাব আসবে, আর সেটা হবে বহুমুখী ও বিধ্বংসী। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ সরাসরি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে এই হুঁশিয়ারি দিয়েছেন। এমন এক সময় এই বক্তব্য এলো যখন ইরানের ভেতরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে এবং বাইরের চাপও বাড়ছে। কালিবাফ বলেন, আমেরিকা যদি ইরানে নতুন করে সামরিক হামলার পথ বেছে নেয় তাহলে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও নৌ পরিবহন কেন্দ্রগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য, কারণ এখানে তিনি শুধু ইসরায়েলের কথা বলেননি, তিনি ইঙ্গিত দিয়েছেন কাতার, সৌদি আরব, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকে। এই দেশগুলো দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। এখান থেকেই মধ্যপ্রাচ্যে অনেক মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। ইরানের বক্তব্য খুব স্পষ্ট, যদি এই ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানে হামলা চালানো হয় তাহলে সেগুলোকেও আঘাতের আওতায় আনা হবে। এখন প্রশ্ন হলো, ইরান কি সত্যি এটা করতে পারবে? বিশেষজ্ঞদের মতে ইরানের সামরিক সক্ষমতা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ইরানের হাতে রয়েছে উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দীর্ঘপাল্লার ড্রোন প্রযুক্তি এবং সবচেয়ে বড় কথা, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাদের আঞ্চলিক মিত্রদের শক্ত নেটওয়ার্ক। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাকে সশস্ত্র গোষ্ঠী, সব মিলিয়ে ইরান এমন একটি অবস্থানে আছে যেখানে চাইলে তারা একসাথে একাধিক ফ্রন্টে চাপ তৈরি করতে পারে। এ কারণেই সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানে হামলা হলে সেটা কখনোই সীমিত থাকবে না, সংঘাত ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। তেলের বাজার অস্থির হবে, নৌপথে ঝুঁকির মুখে পড়বে এবং বিশ্ব অর্থনীতিতেও বড় প্রভাব পড়তে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, ইরান যে এত কড়া ভাষায় হুঁশিয়ারি দিচ্ছে তা যুদ্ধ শুরু করার জন্য নয়, বরং যুদ্ধ ঠেকানোর কৌশল হিসেবেই দেখছেন অনেক বিশ্লেষক। ইরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি, কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও নৌবহর ব্যবহার করেই ইরানের বিরুদ্ধে হামলা চালানো হতে পারে। তাই ইরান আগেই পরিষ্কার করে দিচ্ছে, আমাদের ভূখণ্ডে আঘাত এলে সেই হামলার উৎস ও সহযোগী সবাই বৈধ লক্ষ্য হবে। এর পেছনে আরেকটি রাজনৈতিক হিসাবও আছে। দেশের ভেতরে বিক্ষোভ ও চাপের সময় বাইরের হুমকি সামনে এনে জাতীয় সংহতি জোরদার করা, এটা বহু রাষ্ট্রই করে থাকে। ইরানের ক্ষেত্রেও বিষয়টি ব্যতিক্রম নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে বলা যায়, মধ্যপ্রাচ্য এখন চরম উত্তেজনার এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে। একটি ভুল সিদ্ধান্ত, একটি অপ্রয়োজনীয় আঘাত, আর তাতেই গোটা অঞ্চল ঢুকে যেতে পারে এমন এক সংঘাতে যার আগুন ছড়িয়ে পড়বে অনেক দূর পর্যন্ত। এই আগ্নেয়গিরি কি ফাটবে, নাকি শেষ মুহূর্তে কেউ ব্রেক টানবে? ইরান উত্তাল, আর হঠাৎ করে কেন দেশটির সবচেয়ে শক্তিশালী বাহিনী রেভলিউশনারি গার্ড বলছে নিরাপত্তা আমাদের রেড লাইন? ইরানের ক্ষমতা কাঠামো বোঝা খুব গুরুত্বপূর্ণ। দেশটির সবচেয়ে শক্তিশালী বাহিনী হলো ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস, IRGC। এরা শুধু সেনাবাহিনী নয়, এরা রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা সবখানেই প্রভাব রাখে। আর এই বাহিনী সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের অধীনে কাজ করে। এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের কয়েক ধাপ পেছনে যেতে হবে। প্রথমে আসি বিক্ষোভের কারণের দিকে। ইরানে গত কয়েক বছর ধরে অর্থনীতি ভয়াবহ চাপের মধ্যে আছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সাধারণ মানুষের আয় বাড়ছে না, কিন্তু চাল, তেল, গ্যাস সবকিছুর দাম আকাশ ছোঁয়া। এর ফলে ডিসেম্বরের শেষ দিকে মানুষ রাস্তায় নামে। শুরুটা ছিল অর্থনৈতিক প্রতিবাদ দিয়ে, কিন্তু খুব দ্রুত এই আন্দোলন রাজনৈতিক রূপ নেয়। এখন অনেক বিক্ষোভকারী সরাসরি বলছে তারা বর্তমান ধর্মীয় শাসন ব্যবস্থা আর চায় না। লাগাম টানতে শুরু করেছেন ইরানের শীর্ষ নেতা। IRGC এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা একটি রেড লাইন। 1979 সালের ইসলামিক বিপ্লবের অর্জন রক্ষা করা আমাদের দায়িত্ব। এর মানে হলো ইরান সরকার মনে করছে পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে, এখন আর নরম পথে হাঁটার সুযোগ নেই। এদিকে মাঠের পরিস্থিতি আরো ভয়ঙ্কর হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে তেহরানের কাছে কারাজ শহরে একটি সরকারি ভবনে আগুন দেওয়া হয়েছে। সংঘর্ষ এখন দুই পক্ষেই প্রাণ নিচ্ছে।
মানবাধিকার সংস্থাগুলো বলছে বহু সাধারণ মানুষও মারা গেছেন, কিন্তু সঠিক সংখ্যা জানা যাচ্ছে না, কারণ সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। পশ্চিম ইরানের এক প্রত্যক্ষদর্শী ফোনে জানিয়েছেন সেখানে রিভলিউশনারি গার্ড মোতায়েন করা হয়েছে এবং গুলি চালানো হচ্ছে। এখন প্রশ্ন, এই অস্থিরতা কি শুধু ইরানের ভেতরের সমস্যা? এখানেই আন্তর্জাতিক রাজনীতি ঢুকে পড়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রকাশ্যে বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছেন। রুবিও বলেছেন যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে আছে। ইরান সরকারের কাছে এটি সরাসরি বিদেশি হস্তক্ষেপ, তাই তেহরান শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে আঙুল তুলছে। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র এখানে হাজির হয়েছেন, ইরানের শেষ শাহের ছেলে রেজা পাহলভি। তিনি বিদেশ থেকে বিক্ষোভকারীদের আহ্বান জানাচ্ছেন, শুধু রাস্তায় নামলেই হবে না, শহরের কেন্দ্র দখল করতে হবে, পরিবহন, তেল, গ্যাস খাতে ধর্মঘট ডাকতে হবে। কিন্তু এখানেও যুক্তরাষ্ট্র সাবধানী। ট্রাম্প স্পষ্ট বলেছেন তিনি এখনই পাহলভির সঙ্গে দেখা করতে চান না। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র আগে দেখতে চায় সরকার টিকে যায় নাকি আন্দোলন জেতে। সবশেষে ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আপনারা যদি গুলি চালান আমরাও গুলি চালাতে শুরু করব। এই বক্তব্য পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। সব মিলিয়ে ইরান এখন দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মোড়ে। একদিকে রিভলিউশনারি গার্ডের রেড লাইন, অন্যদিকে জনগণের ক্ষোভ, বিদেশি চাপ এবং নেতৃত্বের প্রশ্ন। ইরানের রাস্তায় আগুন জ্বলছে, অর্থনীতি ডুবে যাচ্ছে, আর এখন দেশটির সর্বোচ্চ নেতা খুব বিরল একটি সরাসরি বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে। আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ডোনাল্ড ট্রাম্পের হাতে ইরানের রক্ত লেপ্টে আছে। তিনি তাকে অহংকার, রক্তপাত এবং হস্তক্ষেপের জন্য দোষারোপ করেছেন। এমনকি বলেছেন, ইতিহাসে দেখেছেন শাসকরা কখনোই তাদের শক্তির শিখরে নিরাপদ থাকে না। ইরানের সব শহরের সাধারণ রাস্তাগুলো এখন যুদ্ধক্ষেত্র। মানুষ বের হচ্ছে, সরকারকে চ্যালেঞ্জ জানাচ্ছে, চলমান মুদ্রার অবমূল্যায়ন, মুদ্রাস্ফীতি এবং বাজার ভেঙে যাওয়ার ক্ষোভ প্রকাশ করছে। চিৎকার, বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর সবকিছু মিলে গিয়েছে। এই অবস্থার মাঝে খামেনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। বার্তাটি ছিল সরাসরি এবং ব্যক্তিগত। তিনি বলেন, কিছু ভিক্ষুক মার্কিন আগ্রহীর রাস্তায় আগুন জ্বালাচ্ছে। তিনি দাবি করেছেন প্রবাসে থাকা কিছু নেতা এবং বিদেশি প্রভাব এই বিশৃঙ্খলা ছড়াচ্ছে। পাশাপাশি তিনি বিক্ষোভকারীদের সতর্ক করেছেন যে দেশের ক্ষতি করার মাধ্যমে কেউ বিদেশি শক্তিকে খুশি করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যভাবে ইরানকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি নিরস্ত্র নাগরিকদের উপর বল প্রয়োগ করা হয় তবে তেহরান তার মূল্য চুকাতে হবে। তিনি আরও উল্লেখ করেছেন খামেনি কোথাও পালানোর চেষ্টা করছেন এবং পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা এই মুহূর্তে খুবই তীব্র। ইরানের সংকটের মূল কারণ হলো অর্থনীতি। নিষেধাজ্ঞা, প্রশাসনিক ভুল এবং মুদ্রার মূল্যপতন সাধারণ মানুষকে সীমারেখার ধারে ঠেলে দিয়েছে। রিয়াল তীব্রভাবে দুর্বল হয়েছে, সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে এবং মৌলিক পণ্য ক্রয় করা কঠিন হয়ে যাচ্ছে। অর্থনৈতিক অসন্তোষ এখন রাজনৈতিক কর্তৃত্বের বিরুদ্ধে রূপ নিয়েছে। সংকট শুধু ইরানেই সীমাবদ্ধ না, এর প্রভাব আশেপাশের অঞ্চলেও পড়ছে। তুরস্কের এয়ারলাইন্স 17টি ফ্লাইট বাতিল করেছে। বিমান চলাচল স্থগিত করা নিরাপত্তা উদ্বেগ এবং অনিশ্চয়তার প্রমাণ দিচ্ছে। ইরানের ভিতরের পরিস্থিতি যখন ক্রমশ গাঢ় হচ্ছে, তখন এর প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে। ইরানের রাস্তায় খোলা চ্যালেঞ্জ, ছাদ, গলিপথ, ঘর এবং সড়ক। হাজার হাজার মানুষ বের হয়ে চিৎকার করছে, ডিক্টেটরের মৃত্যু হোক। কেউ ভয় পাচ্ছে না। এটার স্থানীয় অসন্তোষ নয়, এটা পুরো দেশের বিদ্রোহ। মার্কিন সেনাবাহিনী নজর রাখছে। সেন্টকম তেহরানে বিক্ষোভ ও সরকারের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে। F-15E যুদ্ধ বিমান রুটিন রোটেশনের অংশ হিসেবে মোতায়েন করা হয়েছে। বড় কোনো সেনা সমাবেশ নেই, তবে সতর্ক সংকেত স্পষ্ট। ওয়াশিংটন সরাসরি ইরানির জনগণের সঙ্গে কথা বলছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট পারস্য ভাষায় বার্তা দিয়েছে, ইরানিদের তাদের অধিকার রক্ষার জন্য ধন্যবাদ জানাচ্ছে। প্রবাসী ক্রাউন প্রিন্স রেজা পাহলভি জাতিকে সমর্থন জানাচ্ছেন। তিনি বলেছেন, আরও মানুষ রাস্তায় আসুক। বিক্ষোভের আগুনে তেহরানের সরকারি ভবনও জ্বলে উঠেছে। রাষ্ট্রীয় টেলিভিশনও এই ছবি সম্প্রচার করেছে। এরপর দেশ জুড়ে ইন্টারনেট এবং ফোন ব্ল্যাকআউট, বাজার বন্ধ, বেজারগুলো। মানবাধিকার গ্রুপ বলছে অন্তত 41 জন নিহত, 2270 জন আটক। তবে বিক্ষোভ থেমে নেই। চিৎকার, আগুন সব মিলিয়ে ইরানের নেতৃত্ব এখন বছরের সবচেয়ে বড় পরীক্ষায়। পরবর্তী পদক্ষেপ ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ইরান জুড়ে অশান্তির আগুন এখন ছড়িয়ে পড়েছে। রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসেছে। অর্থনীতি ডুবে যাচ্ছে, আর দেশের ধর্মীয় শাসক গোষ্ঠী এমন সময় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারছে না। বিদেশি চাপ ক্রমেই বাড়ছে। ডিসেম্বরে তেহরানে শুরু হওয়া ছোটখাটো ক্ষোভ এখন পুরো দেশের 31 প্রদেশে ছড়িয়ে পড়েছে। শুরু হয়েছিল রিয়ালের দরপতন নিয়ে ক্ষোভ থেকে। গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা হঠাৎ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন। ধীরে ধীরে তরুণেরা এই বিক্ষোভে যোগ দিয়েছে। তবে মাসা আমিনের সময়ে যেসব নারী ও কিশোর আন্দোলনের মুখপাত্র
ছিলেন, এই বিক্ষোভে তারা তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। নতুন অস্থিরতা শুরু হওয়ার পর হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানাচ্ছে অন্তত ৩৪ বিক্ষোভকারী ও ৪ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছে। ২,২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি শুধু অর্থনৈতিক ক্ষোভ নয়, এটি বিদ্যমান শাসন ব্যবস্থার প্রতি জনগণের গভীর হতাশার প্রতিফলন। ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভ দমন করতে দ্বিমুখী কৌশল অবলম্বন করছে। তারা বলছে অর্থনৈতিক বিক্ষোভ বৈধ এবং সংলাপের মাধ্যমে সমাধান হবে, তবে একই সঙ্গে রাজপথে সহিংস সংঘর্ষে কাঁদানে গ্যাসও ব্যবহার করা হচ্ছে। ধর্মীয় শাসকরা ৫ দশক পরও যুব সমাজের প্রত্যাশার সঙ্গে নিজেদের নীতি মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছেন। রাজপথে তরুণরা শাসক গোষ্ঠীর আদর্শকামী নীতি মেনে চলতে চায় না। পোশাক বিধি থেকে শুরু করে বিদেশ নীতি, যা ইসলামী প্রজাতন্ত্রের মূল স্তম্ভ, তা ৩০ বছরের কম বয়সীদের কাছে গ্রহণযোগ্য নয়। তরুণরা মুক্তভাবে বাঁচতে চায়। মাসা আমিনি কেন্দ্রিক আন্দোলনের সময় যেসব নারী হিজাব বিধির বিরুদ্ধে সরব হয়েছিল, এবার অনেক নারী জনসম্মুখে হিজাব পরতে অস্বীকৃতি জানাচ্ছেন। চলমান বিক্ষোভে মানুষ আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর প্রতি তেহরানের সমর্থনকে নিন্দা করছে। তারা স্লোগান দিচ্ছে, গাজা নয়, লেবানন নয়, আমার জীবন ইরানের জন্য। এতে দেখা যাচ্ছে দেশের মানুষের আশা ও শাসক গোষ্ঠীর অগ্রাধিকারের মধ্যে দূরত্ব কতটা। ইরানের আঞ্চলিক প্রভাবও কমে গেছে। গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাকে মিলিশিয়াদের উপর আঘাত এবং সিরিয়ার শাসক বাশার আল আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার প্রভাব পড়েছে। ইসরায়েলের হামলাও এ অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে। সর্বোচ্চ নেতার সামনে সহজ পথ নেই। ভাতাঙ্কা বলেন, পূর্বের মতো দমন পীড়ন এবং সামান্য ছাড়ের কৌশল এবার কার্যকর হচ্ছে না। পরিবর্তন অনিবার্য মনে হচ্ছে। সরকারের পতন হতে পারে, তবে নিশ্চিত নয়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে দেখা গেছে দীর্ঘকাল ক্ষমতায় থাকা শাসকরা কেবল তখনই পতিত হয় যখন বিক্ষোভ ও সামরিক হস্তক্ষেপ একত্রে ঘটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, নিরাপত্তা বাহিনী যদি নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর গুলি চালায় তিনি সমর্থন জানাবেন। তবে ইরানের সাধারণ মানুষ চায় না বিদেশি হস্তক্ষেপ। তারা চায় শান্তিপূর্ণ জীবন, বন্ধুত্ব এবং স্বাধীনতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলছেন, দেশ শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না। তবে ৮৬ বছর বয়সী এই নেতা এমন একটি সময়ের মুখোমুখি যেখানে তার নীতি, পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং বিদেশি প্রভাব সব চ্যালেঞ্জের মুখোমুখি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানি জনগণ তাদের ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছে। এটি একটি সিদ্ধান্তমূলক মুহূর্ত। ইরানের পরিস্থিতি এখন সত্যিই ভয়ঙ্কর মোড় নিচ্ছে। দেশ জুড়ে বিক্ষোভ যত বাড়ছে ততই কড়া হচ্ছে সরকারের ভাষা। আর এইবার যে সতর্কবার্তা এসেছে সেটিকে অনেকেই বলছেন ইরানের ইতিহাসে সাম্প্রতিক সময়ের সবচেয়ে কঠোর হুঁশিয়ারি। ইরানের প্রধান বিচারপতি গুলাম হোসেইন মোহসেনি এজেই স্পষ্ট ভাষায় বলেছেন, যারা বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশে অস্থিরতা তৈরি করছে তাদের জন্য আর কোনো দয়া দেখানো হবে না। তার ভাষায়, এখন থেকে কেউ যদি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে শত্রুকে সাহায্য করে তাহলে কঠোর শাস্তি অনিবার্য। এই বক্তব্যের পেছনে ইঙ্গিত কার দিকে তা বুঝতে কষ্ট হয় না। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ করেছে। বলা হয়েছে, এই দুই দেশ প্রকাশ্যেই ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, টুইট করছে, বক্তব্য দিচ্ছে, চাপ সৃষ্টি করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও একই সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, এই বিক্ষোভ স্বতঃস্ফূর্ত নয়, এর পেছনে রয়েছে বিদেশি শক্তির উস্কানি। তার মতে, শত্রুরা চায় ইরান ভেঙে পড়ুক, কিন্তু ইরান মাথা নত করবে না। কিন্তু প্রশ্ন হলো, এই বিক্ষোভ শুরুই বা হলো কেন? এর শুরু অর্থনীতি থেকে। ডিসেম্বরে তেহরানের গ্র্যান্ড বাজারে দোকানিরা দোকান বন্ধ করে দেন, কারণ ইরানি মুদ্রার ভয়াবহ পতন। এই অর্থনৈতিক ক্ষোভই ধীরে ধীরে রূপ নেয় রাজনৈতিক বিক্ষোভে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইলাম, লোরেস্তান, কেরমানশাহ, হামাদান সহ পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, দমন পীড়ন ভয়াবহ আকার নিয়েছে। একটি কুর্দি পর্যবেক্ষক গোষ্ঠীর দাবি, প্রথম 10 দিনেই গ্রেপ্তার হয়েছে ১৫০০-এর বেশি মানুষ। নিহতের সংখ্যা ৩৫ ছাড়িয়েছে বলে দাবি করা হচ্ছে, যদিও সরকারিভাবে ইরান কোনো সংখ্যা জানায়নি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম অবশ্য বলছে সহিংসতা হয়েছে। ব্যাংকে আগুন, দোকান লুট, পুলিশের সঙ্গে গুলির লড়াই, এসব ঘটনার কথা তারা তুলে ধরছে। মালিক শাহীতে জানাজার সময় সরকার বিরোধী স্লোগান দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে দাবি করা হয়েছে। এর মধ্যেই আন্তর্জাতিক চাপ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, যদি ইরানি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর গুলি চালায় তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে।
এই বক্তব্য ইরানকে আরও ক্ষুব্ধ করেছে, কারণ 1 বছরেরও কম সময় আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছিল, যাকে ইরান এখনও জাতীয় অপমান হিসেবে দেখে। ইরানের বক্তব্য পরিষ্কার, তারা মনে করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুগের পর যুগ ধরে ইরানের শত্রু। তাদের ভাষায় এই দুই শক্তি ইরানের বিজ্ঞানী, কমান্ডার, এমনকি শিশুদের মৃত্যুর জন্য দায়ী। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করছে, হাসপাতাল থেকে আহত বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। সব মিলিয়ে ইরান এখন এক ভয়ঙ্কর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে চরম অর্থনৈতিক সংকট, অন্যদিকে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা। পুতিন তৎপর হয়ে উঠেছেন যখন ট্রাম্প খামেনিকে সরাসরি হুমকি দিয়েছেন। সম্ভাব্য ইরান ইসরায়েল যুদ্ধের আগে চীন ও রাশিয়া বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। বেলারুশের যুদ্ধ বিমান ইরানে পৌঁছেছে। রাশিয়ার সাহায্য এসেছে যখন ইরান সরকার বিরোধী বিক্ষোভ এবং সাইবার আক্রমণের মোকাবিলা করছে। 2 দিনে অন্তত 4টি আলিয়াসিন 76 মিলিটারি কার্গো বিমান তেহরানে অবতরণ করেছে। বিমানগুলো বেলারুশের দিকে যাচ্ছিল। ডিফেন্স আউটলেট মিলিটানি এটা দাবি করেছে। তারা উন্মুক্ত সূত্রের তথ্য এবং পাবলিক এয়ার ট্রাফিক ট্র্যাকিং ডেটা ব্যবহার করেছে। মিলিটানি উল্লেখ করেছে বিমানগুলো বেলারুশ এবং ইরানের মধ্যে রুট ভ্রমণ করছিল, সরাসরি ফ্লাইট নয়, মধ্যবর্তী বা প্রযুক্তিগত স্টপ ব্যবহার করছিল। মিলিটানি আরও বলেছে এটি এলিয়াসিন বিমান রাশিয়ান ও চীনা উৎসের মিলিটারি কার্গো বহন করছিল। এটি ইরান ও বেলারুশকে সরবরাহ দেওয়ার জটিল চেইন নির্দেশ করে। এলিয়াসিন পরিবহন বিমান ভারী মিলিটারি যন্ত্রপাতি, বড় পরিমাণ গোলা বারুদ এবং বড় উপাদান দীর্ঘ দূরত্বে বহনের জন্য ডিজাইন করা হয়েছে। এই ফ্লাইটের খবর এসেছে ঠিক একই দিনে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। ট্রাম্প সতর্ক করেছেন যে ইরানি কর্তৃপক্ষ যদি শান্তিপ্রিয় বিক্ষোভকারীদের সহিংসভাবে হত্যা করে, যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। তিনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র লকড এবং লোডেড এবং প্রস্তুত আছে। যদি ইরান বিক্ষোভ দমন করতে কঠোর ব্যবস্থা নেয়, যুক্তরাষ্ট্র তখন ব্যবস্থা নেবে। ইরান বড় ধরনের বিক্ষোভের মুখোমুখি। এই বিক্ষোভ একাধিক শহর এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইরানি মিডিয়া এবং মানবাধিকার সংস্থাগুলো নতুন মৃত্যুর খবর জানিয়েছে। অস্থিরতা মূলত সরকারের তীব্র মুদ্রা পতন এবং মৌলিক পণ্যের দাম বৃদ্ধির কারণে শুরু হয়েছে। ব্যবসায়ী, দোকানদার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দিয়েছে। সাইবার হামলা ইরানকে দোলাচলে ফেলাচ্ছে। 1 জানুয়ারি ইরানের সরকার ঘোষণা করেছে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম সাইবার হামলা প্রতিহত করেছে। টেলিকমিউনিকেশন মন্ত্রী বলেছেন হামলা ইরানের যোগাযোগ পরিকাঠামোকে লক্ষ্য করেছিল। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি এটি সম্প্রচার করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে আক্রমণ বিশ্বব্যাপী 1,20,000-এর বেশি উৎস থেকে চালানো হয়েছিল। তারা বলেছে এটি বিশ্বের 12টি বড় সাইবার আক্রমণের মধ্যে স্থান পেয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে 28 ডিসেম্বরের হামলা দেশীয় সাইবার প্রতিরক্ষা সরঞ্জাম এবং আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় প্রতিহত করা হয়েছে। এই সাইবার আক্রমণ ঘটে এমন সময় যখন ইসরায়েলের সাথে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম নিয়ে নতুন সংঘাতের আশঙ্কা বাড়ছে। রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। তিনি সম্ভাব্য ইরানি লক্ষ্যবস্তুতে হামলার পুরনো পরিকল্পনা উপস্থাপন করেছেন। ওই ব্রিফিংয়ের পর ট্রাম্প বললেন ইরান যদি পুনর্নির্মাণ বা ক্ষেপণাস্ত্র ক্ষমতা বাড়ায়, যুক্তরাষ্ট্র পুনরায় আঘাতের সম্ভাবনা উড়িয়ে দেয়নি। তেহরান ট্রাম্প ও নেতানিয়াহুকে সতর্ক করেছে নতুন কোনো হামলা হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। এটি দ্রুত উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি নির্দেশ করে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দিয়েছেন কড়া ও স্পষ্ট বার্তা। তার বক্তব্যের পর স্বাভাবিকভাবেই বড় প্রশ্ন উঠে এসেছে, তাহলে কি ইরানের সামরিক বাহিনী ইতোমধ্যেই যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে? একই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ আসলে কি হতে পারে? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে একের পর এক কঠোর হুমকি দিয়েছেন। অনেকেই এখন জানতে চাইছেন এসব হুমকি কি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি যুক্তরাষ্ট্র সত্যিই সেগুলো বাস্তবায়নের পথে হাঁটছে? তাহলে কি নতুন করে মধ্যপ্রাচ্যে বড় কোনো সংঘাত শুরু হতে যাচ্ছে? বর্তমান পরিস্থিতিতে ইরানের সরাসরি যুদ্ধ নয়, বরং দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। এই বিক্ষোভকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন ষড়যন্ত্র করছে এমন অভিযোগ উঠেছে তেহরান থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে বলেছেন ইরানের চলমান আন্দোলনে যদি সরকার সহিংসতা বা হত্যাযজ্ঞ চালায়, তাহলে যুক্তরাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করবে। কিন্তু প্রশ্ন হলো এই হস্তক্ষেপ কিভাবে হবে, সামরিকভাবে নাকি অন্য কোনো উপায়ে? ইরানের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি দেশটিতে অর্থনৈতিক মন্দা ও উচ্চ মূল্যস্ফীতিকে কেন্দ্র করে যে আন্দোলন চলছে তাতে সরাসরি উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই বিক্ষোভ ঘিরে ইতোমধ্যেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং হতাহতের খবরও পাওয়া গেছে। তবে এসব চাপের মধ্যেও যুক্তরাষ্ট্রের সামনে মাথা নত না করার ঘোষণা দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির বার্তা ছিল একেবারে স্পষ্ট। তিনি বলেছেন ইরান কখনোই শত্রুদের কাছে নতি স্বীকার করবে না। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে তারা প্রস্তুত, কিন্তু যারা দেশ
জুড়ে দাঙ্গা ও সহিংসতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 3 জানুয়ারির এক প্রতিবেদনে এই বক্তব্যের কথা নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এর আগে ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি আরও কড়া ভাষায় সতর্কবার্তা দেন। তিনি বলেন, মিথ্যা অজুহাতে যদি কেউ ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তাহলে হস্তক্ষেপকারীদের হাত কেটে নেওয়া হবে। তার ভাষায়, ইরানের জাতীয় নিরাপত্তা একটি রেড লাইন, কেউ সেটা অতিক্রম করলেই কঠোর জবাব দেওয়া হবে। এখন মূল প্রশ্ন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই হামলা চালায় তাহলে ইরান কি ধরনের পাল্টা ব্যবস্থা নেবে? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে কোনো হুমকি মোকাবিলায় ইরানের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, ইরানের জনগণ তাদের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো বিদেশি হস্তক্ষেপ জোরালোভাবে প্রতিরোধ করবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী জানে কোথায় এবং কিভাবে প্রতিরোধ বলয় গড়ে তুলতে হয় যদি কেউ দেশের সার্বভৌমত্বে আঘাত হানে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযানের সুযোগ খুঁজছেন বলে অভিযোগ উঠেছে। ট্রাম্পের কাছে ইরান প্রসঙ্গে নালিশ জানিয়ে নেতানিয়াহু দাবি করেছেন, ইরান অত্যন্ত গোপনে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে। এসব ক্ষেপণাস্ত্রে নাকি রাসায়নিক পদার্থের মতো শক্তিশালী বিস্ফোরক ব্যবহারের সক্ষমতাও রয়েছে। নেতানিয়াহুর অভিযোগ, এসব ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে ইহুদিবাদী রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করতে পারে তেহরান। এ কারণেই ইরান জুড়ে নতুন করে হামলা চালানোর অনুমতি ট্রাম্পের কাছে চেয়েছেন তিনি। তবে এখনো পর্যন্ত এই নতুন আগ্রাসনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তুরস্ক বনাম ইসরায়েল, আফ্রিকার নতুন খেলা। যখন সারা দুনিয়া ভেনেজুয়েলা, ইরান আর গ্রিনল্যান্ড নিয়ে ব্যস্ত, ঠিক তখনই আফ্রিকার এক কোণে শুরু হচ্ছে এক গুপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সংঘাত। এই সংঘাতটি তুরস্ক এবং ইসরায়েলের। এটা শুধু অর্থনীতি বা কূটনীতি নয়, এটা সামরিক, গোয়েন্দা এবং শক্তির খেলা। জানুয়ারির 6 তারিখ তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন ঘোষণা করলেন, পুরো আফ্রিকা এখন তুরস্কের কৌশলগত অগ্রাধিকার। এই ঘোষণা এসেছে ঠিক কয়েক সপ্তাহ পরে, যখন ইসরায়েল প্রথমবারের মতো সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। সোমালিল্যান্ড হলো এমন একটি অঞ্চল যা দশকের পর দশক ধরে স্বশাসিত, কিন্তু আনুষ্ঠানিকভাবে সোমালিয়ার অংশ। ইসরায়েলের লক্ষ্য এখানে সামরিক আধার তৈরি করা, যাতে তারা হুথি বাহিনীর হুমকি মোকাবিলা করতে পারে এবং লোহিত সাগরের নৌ পরিবহন রক্ষা করতে পারে। আর তুরস্ক, তারা আফ্রিকার হৃদয়ে নিজের প্রভাব বিস্তার করতে চাইছে, শক্তি, অর্থনীতি এবং কূটনীতিতে সামঞ্জস্য বজায় রেখে। তুরস্ক শুধু বাণিজ্যিকভাবে নয়, সামরিক ও গোয়েন্দা দিকেও সক্রিয়। তারা সরবরাহ করেছে বাইরাক্তার TB2 ড্রোন, প্রশিক্ষণ দিচ্ছে আফ্রিকার সামরিক বাহিনী। লিবিয়া, সোমালিয়া, সুদান, এসব জায়গায় তুরস্কের কার্যক্রম ইতিবাচক ফল দিচ্ছে। তুরস্কের বাণিজ্য আফ্রিকার সঙ্গে 2003 থেকে 8 গুণ বৃদ্ধি পেয়ে 2022 সালে $40.7 বিলিয়ন পৌঁছেছে। দূতাবাসের সংখ্যা বেড়েছে 12 থেকে 44। এটি শুধু অর্থনৈতিক প্রভাব নয়, সামরিক ও নিরাপত্তার প্রভাবও। ইসরায়েলের সোমালিল্যান্ড স্বীকৃতি তুরস্কের প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ করছে। সোমালিয়া এই স্বীকৃতিকে অবৈধ ঘোষণা করেছে। তুরস্ক, মিশর এবং জিবুতি একসঙ্গে দাঁড়িয়ে ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে। তুরস্ক আফ্রিকায় বিনিয়োগ করছে অবকাঠামো, মানবিক সহায়তা, সামরিক প্রশিক্ষণ এবং কূটনৈতিক সমর্থন দিয়ে। এটি শুধু সহমর্যাদা নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা। আফ্রিকায় শুরু হয়েছে নতুন গ্রেট গেম, সাহেল অঞ্চল, হর্ন অফ আফ্রিকা। এখানে তুরস্কের গোয়েন্দা কার্যক্রম, বিশেষ বাহিনী প্রশিক্ষণ এবং গোপন অভিযান বাড়ছে। ইসরায়েলের পদক্ষেপ তুরস্কের প্যান আফ্রিকান মডেলকে হুমকির মুখে ফেলেছে। এই সংঘাত ভবিষ্যতে শুধু হর্ন অফ আফ্রিকা নয়, পুরো আফ্রিকায় তুরস্ক এবং ইসরায়েলের প্রভাবকে প্রভাবিত করতে পারে। ভেনেজুয়েলা বা ইরান নিয়ে আমরা যতই আলোচনা করি, আফ্রিকা এখন গোপন সামরিক এবং কূটনৈতিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। তুরস্ক এবং ইসরায়েলের এই সংঘাত আগামী বছরগুলোতে নতুন মাত্রা যোগ করতে পারে। কে জিতবে আফ্রিকার এই নতুন খেলা? 2025 সালের জানুয়ারিতে ইসরায়েলি সরকারের গঠিত ন্যাগেল কমিটি একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে দেশটি তুরস্কের সাথে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত। তখন ইসরায়েলের একটি সরকারি কমিটি জানিয়েছে, তুরস্কের অটোমান সাম্রাজ্যের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করতে পারে। একজন মানুষকে গ্রেপ্তার করা আর একটা পুরো দেশ আক্রমণ করে সেই মানুষকে ধরে নিয়ে যাওয়া, এই দুয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ঠিক সেটাই করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষেত্রে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি ভয়ঙ্কর একটি নজির। প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি এখানেই থামবেন? মাদুরোকে অপহরণের মাত্র 2 দিনের মধ্যেই ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত মিলছে তার সামনে হয়তো আরও একটি টার্গেট লিস্ট আছে। মানচিত্র খুলে দেখলে বোঝা যায় তার নজর মূলত লাতিন আমেরিকার দেশগুলোর দিকে। প্রথমেই আসে কলম্বিয়া, দক্ষিণ আমেরিকার 4র্থ বৃহত্তম দেশ, জনসংখ্যা প্রায় 5 কোটি 20 লাখ।
দেশটি তেল, সোনা, রূপা ও তামার মতো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদে ভরপুর। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো দেশটির প্রথম বামপন্থী প্রেসিডেন্ট। ট্রাম্প তাকে একেবারেই পছন্দ করেন না। ট্রাম্প সরাসরি অভিযোগ করেছেন পেট্রো নাকি কোকেন উৎপাদন ও পাচারের সঙ্গে জড়িত। পরে ট্রাম্প পরিষ্কার করেন তিনি কলম্বিয়ায় মার্কিন অপারেশন চালানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। কলম্বিয়া এতে ক্ষুব্ধ। প্রেসিডেন্ট পেট্রো বলেছেন ট্রাম্প তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন। পরিস্থিতি চরমে গেলে অস্ত্র হাতে নেওয়ার কথাও বলেছেন তিনি। অর্থাৎ একটি সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এরপর আসে কিউবা, ফিদেল কাস্ট্রোর দেশ। জনসংখ্যা প্রায় 1,10,00,000। কিউবা বহু দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল। মজার বিষয় হলো কিউবার কথা প্রথম বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন কিউবা গুরুতর সমস্যায় পড়তে পারে। ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর। তিনি বলেন কিউবাকে আক্রমণ করতে হবে না, দেশটা এমনিতেই পড়ে যাবে। এই বক্তব্যও কিউবার জন্য উদ্বেগের কারণ। এরপর মেক্সিকো, যুক্তরাষ্ট্রের সরাসরি প্রতিবেশী। জনসংখ্যা প্রায় 13 কোটি। বর্তমান প্রেসিডেন্ট ক্লোদিয়া শেইনবাউম। ট্রাম্প আগেই মেক্সিকোর উপর বড় অঙ্কের শুল্ক বসিয়েছেন। এবার তিনি মেক্সিকোয় সেনা পাঠানোর কথা বলছেন মাদক কার্টেলের বিরুদ্ধে লড়াইয়ের নামে। ট্রাম্প দাবি করেন মেক্সিকোতে কার্টেল এত শক্তিশালী যে সরকার নিয়ন্ত্রণে নেই। তিনি বারবার বলেছেন মেক্সিকো চাইলে যুক্তরাষ্ট্র সাহায্য করতে পারে সেনা পাঠিয়ে। যদিও সরাসরি হামলার হুমকি নেই, তবুও এটা এক ধরনের চাপের কৌশল। লাতিন আমেরিকার বাইরে একেবারে আলাদা জায়গায় রয়েছে গ্রিনল্যান্ড। এটি ডেনমার্কের অংশ হলেও স্বায়ত্তশাসিত অঞ্চল। তেল, গ্যাস, রেয়ার আর্থ মিনারেল আর আর্কটিক অঞ্চলের কৌশলগত অবস্থানের কারণে ট্রাম্প দীর্ঘদিন ধরেই গ্রিনল্যান্ডে আগ্রহী। তিনি স্পষ্ট বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দরকার। কিন্তু সমস্যা হলো ডেনমার্ক ন্যাটো সদস্য, যুক্তরাষ্ট্রও তাই। যদি যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে হামলা চালায় তাহলে ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী সেটি হবে এক সদস্যের ওপর আরেক সদস্যের আক্রমণ। এর মানে ন্যাটোর ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়বে। ইরানও আছে যুক্তরাষ্ট্রের তালিকায়। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণের ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলি রাজনীতিক ইয়ার লাপিদ ইরানের প্রতি হুমকির সুরে কথা বলেছেন। তিনি বলেছেন ইরানি শাসক গোষ্ঠীর উচিত ভেনেজুয়েলায় কি ঘটছে সেদিকে গভীরভাবে নজর রাখা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের এক সপ্তাহের কম সময়ের মধ্যে মাদুরোকে জোর করে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ওই বৈঠকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর হুমকিও দেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক শুধু আঞ্চলিক সংকট নয়, এটি এখন বিশ্বব্যাপী কূটনৈতিক দ্বন্দ্বের সূচনা করেছে। আমেরিকার সেনারা যখন মাদুরোকে আটক করল, চীন হঠাৎ থেমে থাকার রোষ প্রকাশ করল। 2 দশক ধরে লাতিন আমেরিকায় বিনিয়োগ, ঋণ, তেল চুক্তি, কৌশলগত অবস্থান সবই চীনের হাত থেকে ছিনিয়ে যাওয়ার ঝুঁকিতে। পাশাপাশি চীন সরাসরি আমেরিকাকে হুঁশিয়ারি দিল মাদুরো এবং তার স্ত্রী সেলিয়া ফ্লোরেসকে অবিলম্বে মুক্তি দিতে হবে। ভেনেজুয়েলার সরকারকে উৎখাত করার প্রচেষ্টা বন্ধ করতে হবে। সব সমস্যার সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমে করতে হবে। চীন বলল এই ঘটনা গভীরভাবে উদ্বেগজনক। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই কাজ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। মাদুরো এবং তার স্ত্রী নিরাপত্তা নিশ্চিত করা, অবিলম্বে মুক্তি দেয়া, ভেনেজুয়েলার সরকারকে বেদখল না করার জন্য চাপ দেয়া এবং সব সমস্যার সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমে করার আহ্বান জানানো হয়েছে। কিন্তু চীনের সবচেয়ে বড় উদ্বেগ কেবল কূটনীতি নয়, অর্থ, তেল, প্রভাব সবই জড়িত। গত 2 দশকে চীন ভেনেজুয়েলায় ঢেলেছে $100 বিলিয়ন বেশি। ঋণ, অবকাঠামো, শক্তি প্রকল্প, মহাকাশ সহযোগিতা, কৌশলগত বিনিয়োগ সবকিছু। ভেনেজুয়েলার কাছে চীনের ঋণের পরিমাণ প্রায় $15.6 বিলিয়ন। বিনিয়োগের মাধ্যমে চীন লাতিন আমেরিকায় প্রভাব বিস্তার করছিল। ভেনেজুয়েলা হয়ে উঠেছিল চীনের জন্য গুরুত্বপূর্ণ দ্বার। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে হুগো সাভেজের অধীনে ভেনেজুয়েলা চীনের দরজা খুলেছিল। আর এখন মাদুরোকে আটক করার মুহূর্তে তিনি চীনের লাতিন আমেরিকা বিশেষ প্রতিনিধি কুশির সঙ্গে বৈঠক করেছিলেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত বছর $9.2 বিলিয়ন ক্রেডিট লাইন ঘোষণা করেছিলেন লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের জন্য। ভেনেজুয়েলার মূল সম্পদ হলো তেল। বিশ্বের অন্যতম বড় তেল রিজার্ভ এখানে রয়েছে। দৈনিক প্রায় 1 মিলিয়ন ব্যারেল উৎপাদন হয়, যার বেশিরভাগই চীনের কাছে যায়। মাদুরোর আটক শুধু লাতিন আমেরিকার সংকট নয়, এটি এখন বৈশ্বিক শক্তিদ্বন্দ্ব। চীন সরাসরি জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ড প্রচণ্ড শক্তির ব্যবহার এবং তা সীমা লঙ্ঘন করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে। বেইজিং আমেরিকাকে হেজিমনিক আচরণের জন্য দোষারোপ করেছে এবং সতর্ক করেছে এই পদক্ষেপ লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে শান্তি ও নিরাপত্তাকে হুমকিতে ফেলবে। ইরান এবং রাশিয়া
সরাসরি যুক্তরাষ্ট্রকে তোপ দেগেছে। তেহরান বলেছে এই অভিযান অবৈধ, এটি বৈশ্বিক স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করতে পারে এবং বিপজ্জনক উদাহরণ স্থাপন করে। মস্কো বলেছে কূটনীতি ছেড়ে সাফল্যহীন শত্রুতা সৃষ্টি হয়েছে, তীব্র সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বেইজিং, তেহরান এবং মস্কো সব বড় শক্তি এক হয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর আটক এখন শুধু রাজনৈতিক বা সামরিক ঘটনা নয়, এটি বিশ্বব্যাপী শক্তি ভারসাম্যকে নতুন করে চ্যালেঞ্জ করছে। অর্থ, তেল, প্রভাব সবকিছুর উপর দাঁড়িয়ে চীনকে এখন সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হিসেবে দেখা হচ্ছে। লাতিন আমেরিকার দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা এবং বিশ্বব্যাপী কূটনৈতিক অবস্থান হুমকির মুখে।